আজকে আমরা যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অথবা সংক্ষেপে অনেক সময় নিউরাল নেটওয়ার্ক বলে। তো সবার হাতের কাছে কি কাগজ কলম আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা যেই ধরনের ক্লাসিফায়ারগুলি ব্যবহার করি আমি একটু নামগুলি এখানে লিখি, তাহলে তোমরা নিজেরা একটু এটাকে ইয়ে করে নিও, তাহলে সুবিধা হবে। যেমন আমরা পড়েছি নেইভ বায়াস, তাই না? আমরা পড়েছি ডিসিশন ট্রি। আমরা আজকে দেখব হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তারপরে দেখব হচ্ছে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন। আমরা দেখব টেমপ্লেট ম্যাচিং। সবাই কি লেখা দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আসলে বেসিক্যালি এই ক্লাসিফিকেশন মেথড বা ক্লাসিফায়ার সম্পর্কে আমরা আলোচনা করব। এর ভিতরে আমরা দুইটা আলোচনা শেষ করেছি। একটা হচ্ছে নেইভ বায়াস, এটা শেষ করেছি। ডিসিশন ট্রিটা আমরা শেষ করেছি। আজকে এবং আগামী একটা ক্লাসে আমরা বা নিউরাল নেটওয়ার্ক হতে 3টা ক্লাস লাগবে, আমরা নিউরাল নেটওয়ার্কটা তারপর করব। তারপরে আমরা দেখব হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, এটাকে সংক্ষেপে অনেক সময় বলি আমরা এসভিএম। হ্যাঁ, আর নিউরাল নেটওয়ার্কটাকে অনেক সময় আমরা বলি এনএন, অথবা আমরা বলি এএনএন। এএনএন মানে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে? এনএন মানে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, এএনএন মানে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সাপোর্ট ভেক্টর মেশিন, টেমপ্লেট ম্যাচিং, কে নিয়ারেস্ট নেইবার। তো আজকে আমরা এই নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে তাহলে একটু আলোচনা শুরু করি। তো নিউরাল নেটওয়ার্কের জন্য যদিও আমরা এইটা আসলে আমরা একটা চ্যাপ্টারের একটা মানে একটা সাবজেক্টের একটা অংশ বিশেষ আমরা এই নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে এখানে আলোচনা করছি। বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কটা একটা পুরো একটা সাবজেক্ট হিসাবে পড়ানো হয়। হ্যাঁ, তো আমরা প্যাটার্ন রিকগনিশনের ভিতরে যেহেতু এটা একটা ক্লাসিফায়ার হিসেবে ব্যবহার হয়, তো সুতরাং আমরা এখানে অল্প কিছু জিনিস আমরা আসলে আলোচনা করব যেটা আমাদের এই কোর্সের পার্সপেক্টিভের জন্য ঠিক আছে, কিন্তু এইটা আসলে বেসিক্যালি একটা 3 ক্রেডিটের 6 ক্রেডিটের একটা সাবজেক্ট। তো আমাদের জানার জন্য আমরা একটু দেখি যে এই নিউরাল নেটওয়ার্কটা যদি আমরা পড়ি তাহলে কি কি ধরনের বই এখানে পাওয়া যায়। একটা বই আছে নিউরাল নেটওয়ার্ক এ কম্প্রিহেন্সিভ ফাউন্ডেশন বা সাইমন হ্যাকিন, নিউরাল নেটওয়ার্ক ফর প্যাটার্ন রিকগনিশন বাই ক্রিস্টোফার এম বিশপ, প্যাটার্ন রিকগনিশন এন্ড মেশিন লার্নিং ক্রিস্টোফার এম বিশপ। আর এই সংক্রান্ত বেশ কিছু জার্নাল আমাদের আছে, IEEE ট্রানজেকশন অন নিউরাল নেটওয়ার্ক এন্ড লার্নিং সিস্টেম, নিউরাল নেটওয়ার্কস, নিউরো কম্পিউটিং, নিউরাল কম্পিউটেশন, নিউরাল প্রসেসিং লেটার্স। এইগুলি তো ঠিক আছে, এগুলি আমাদের লাগবে না। তো আমরা এখন একটু মূল জায়গাতে যাই, নিউরাল নেটওয়ার্কটা কি আসলে। তো নিউরাল নেটওয়ার্কটাকে অথবা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটাই বলি না কেন, এটা হচ্ছে একটা কম্পিউটিং প্যারাডাইম। কম্পিউটিং প্যারাডাইম মানে হচ্ছে যে এইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আসলে কম্পিউটেশন করা যায়, ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পিউটেশন করা যায়। আমরা একটু পরে দেখব যে ডিজিটাল কম্পিউটারের সাথে এই কম্পিউটারের কি পার্থক্য আছে।
তাহলে আমরা বলতেছি যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে একটা কম্পিউটিং প্যারাডাইম। এই কম্পিউটিং প্যারাডাইম যদি হয়, যেমন আমরা একটা কম্পিউটার যদি বলি, তার ভিতরে মেইন বা কি এলিমেন্ট কি আছে বলো দেখি একটা কম্পিউটারের ভিতরে? কোশ্চেনটা আরেকবার একটু বলুন। কম্পিউটারের ভিতরে মেইন এলিমেন্টটা কি? প্রসেসর, মেমোরি। আচ্ছা, তাহলে কম্পিউটারের ভিতরে আসলে মেইন এলিমেন্টটা হচ্ছে আসলে প্রসেসর। মেমোরি ছাড়া মানে মেমোরির ডেফিনেটলি মেমোরি প্রয়োজন আছে, কিন্তু কম্পিউটেশনের জন্য মেইন এলিমেন্টটা হচ্ছে আসলে প্রসেসর। তো আমরা যেহেতু বলেছি যে নিউরাল নেটওয়ার্কটা একটা কম্পিউটিং প্যারাডাইম, আমরা যেহেতু বলেছি যে নিউরাল নেটওয়ার্কটা একটা কম্পিউটিং প্যারাডাইম, তার কি এলিমেন্ট যেটা আছে তার মানে ডেফিনেটলি তার ভিতরে একটা প্রসেসিং এলিমেন্ট থাকতে হবে, তাই না? জি স্যার। তো যেহেতু এটাকে আমরা কম্পিউটিং প্যারাডাইম বলছি, তো নিউরাল নেটওয়ার্কের ভিতরে কম্পিউটিং প্যারাডাইমের ভিতরে আসলে এই কম্পিউটিং প্যারাডাইমের ভিতরে যে প্রসেসিং এলিমেন্টটা আছে সেই প্রসেসিং এলিমেন্টটাকে আমরা বলি নিউরন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের কিন্তু এই টপিকটার নামের ভিতরে আমরা বলেছি নিউরাল নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক শব্দটাকে আসলে যদি আমরা কভার করতে চাই, তাহলে আসলে যেমন যদি ধরো যে দুইটা নেটওয়ার্ক পাশাপাশি আছে, এই দুইটা কম্পিউটার কি নেটওয়ার্ক বলা যাবে? স্যার দুইটা নেটওয়ার্ক পাশাপাশি থাকলে, দুইটা কম্পিউটার যদি পাশাপাশি থাকে, দুইটা কম্পিউটার যদি পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে যদি সংযোগ না থাকে তাহলে নেটওয়ার্ক বলতে পারবো না। তার মানে হচ্ছে দুইটা কম্পিউটার পাশাপাশি থাকলে এটাকে নেটওয়ার্ক বলা যাবে না যদি কিনা তার ভিতরে কোনো ফিজিক্যাল কানেক্টিভিটি থাকে, অথবা ভার্চুয়ালি যদি কোনো কানেক্টিভিটি না থাকে, তাহলে আসলে নেটওয়ার্ক হবে না। তো নেটওয়ার্ক হতে গেলে আসলে দুইটা কম্পিউটারের ভিতরে অবশ্যই একটা ইন্টার কানেকশনের প্রয়োজন আছে। সেটা ফিজিক্যাল ইন্টার কানেকশন হতে পারে, সেটা ওভার দ্য ইন্টারনেট ভার্চুয়াল কানেকশন হতে পারে, হোয়াটএভার ইট ইজ। তা আমরা এখানে বলছি যে নিউরাল নেটওয়ার্কের মধ্যে ভিতরে আমরা বলছি যে এইটা একটা কম্পিউটিং প্যারাডাইম, এবং এই কম্পিউটিং প্যারাডাইমের মেইন এলিমেন্ট যেটা মেইন যে প্রসেসিং এলিমেন্ট সেটাকে আমরা বলতেছি নিউরন। মেইন যে প্রসেসিং এলিমেন্ট আছে সেটাকে আমরা নিউরন বলতেছি। আর এই নিউরনগুলির ভিতরে আসলে, তো একটা কম্পিউটারের ভিতরে প্রসেসর কয়টা থাকে নরমালি? একটা। স্যার একটা থাকে মেইন। আচ্ছা, একটা থাকে। স্যার দুইটাও থাকে, গ্রাফিক্স এর প্রসেসর আর হলো মেইন প্রসেসর একটা ভিতরে। আচ্ছা, দুইটাও থাকে বা তার বেশিও থাকতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা, তার বেশি থাকলে কয়টা থাকতে পারে আমরা আলোচনা যদি করি, কতগুলি থাকতে পারে? ধরো 4টা 5টা 10টা এরকম চিন্তা করা যাইতে পারে, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, কিন্তু একটা কম্পিউটারের ভিতরে 1 বিলিয়ন প্রসেসর আছে, এটা কি চিন্তা করা যাবে? না স্যার। যাবে না। কিন্তু আমাদের হিউম্যান ব্রেইনের ভিতরে কিন্তু নিউরন আছে আর কি। হ্যাঁ, হিউম্যান ব্রেইনের ভিতরে নিউরন আছে, এই প্রসেসিং এলিমেন্ট হিসেবে নিউরন আছে, এবং এই নিউরনের সংখ্যা হচ্ছে 1 বিলিয়ন। এবং এই নিউরনগুলির ভিতরে, এই প্রসেসিং এলিমেন্টগুলির ভিতরে ইন্টার কানেকশন আছে। এই জন্যই আমরা এটাকে নিউরাল নেটওয়ার্ক বলছি। তাহলে আমরা নিউরাল নেটওয়ার্কের যদি ডেফিনিশন চাই, যেটা আমি সাধারণত
ভাইবাতে তোমরা দেখছো যে আমি একদম ক্লিয়ারলি প্রত্যেকটা জিনিস তুমি বুঝতে পারলা কিনা তার ক্লিয়ার ডেফিনেশনটা আমি সবসময় জানতে চাই। তাহলে নিউরাল নেটওয়ার্কের ডেফিনেশন যদি আমরা ক্লিয়ারলি জানতে চাই তাহলে বলবো যে এইটা একটা কম্পিউটিং প্যারাডাইম যার ভিতরে আসলে মেইন যে প্রসেসিং এলিমেন্ট আছে সেটা হচ্ছে নিউরন, এবং এই নিউরনের সংখ্যা আসলে অনেক বেশি। অনেক বেশি বলতে যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি তাহলে বলবো যে একটা হিউম্যান ব্রেইনের ভিতরে আসলে বেসিক্যালি 1 বিলিয়ন নিউরন থাকে, এবং এই নিউরনগুলি আসলে ইন্টারকানেক্টেড থাকে, এই জন্য এটাকে নিউরাল নেটওয়ার্ক বলে। আমি কথা বুঝাতে পারলাম? জি স্যার। ওকে, রুস্মিতা, রুস্মিতা কি আসছে ক্লাসে আজকে? না স্যার, আজকে এখনো আসেনি। স্যার ডেফিনেশনটা মানে কিভাবে বলবো আরেকবার বললে লিখতে সুবিধা হতো আর কি। আমরা বলছি যে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা কম্পিউটিং প্যারাডাইম, এর ভিতরে যে কি এলিমেন্ট আছে বা এইটার যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে এই কম্পিউটিং প্যারাডাইমটা আসলে লার্জ নাম্বার অফ ইন্টারকানেক্টেড প্রসেসিং এলিমেন্ট নিয়ে তৈরি। এই কম্পিউটিং প্যারাডাইমটার ভিতরে অসংখ্য পরিমাণ কম্পিউটিং এলিমেন্ট আছে, যেই এলিমেন্টগুলিকে বলতেছি আমরা নিউরন, এবং এই এলিমেন্টগুলি আসলে ইন্টারকানেক্টেড থাকে। কথা ক্লিয়ার? জি স্যার। নিউরাল নেটওয়ার্কের আসলে যাত্রা শুরু হয়েছিল 1940-এ। তারপরে মানে মিনিস্কি, মার্ভান মিনিস্কি এবং পাপেট নামে এক ভদ্রলোক এমআইটির প্রফেসর ছিলেন ওনারা একটা বই পাবলিশ করেন 1969-এ, যেখানে নিউরাল নেটওয়ার্কের কিছু প্রবলেম সম্পর্কে ওনারা আইডেন্টিফাই করেন। তারপরে আসলে বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে মানুষের উৎসাহ এবং আগ্রহ কমে যায়। পরবর্তীতে 90 আর কি, মানে 1994-এ যে প্রবলেমটার কথা 1969-এ আলোচনায় আসছিল সেই প্রবলেমটা রিজলভ হওয়ার পরে মানে লেট 80-তে, মানে 80-র মাঝামাঝি অথবা মিড 80 থেকে আসলে নিউরাল নেটওয়ার্কের ব্যাপক ব্যবহার এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ কাজ শুরু করেন। তো এই জায়গাতে আসলে আমি দুইটা জিনিস তোমাদেরকে ফোকাস করেছি। একটা ফোকাস করেছি যে নিউরাল নেটওয়ার্কটা কি, তো এটা বলতে যে আমরা বলেছি যে এটা একটা কম্পিউটিং প্যারাডাইম। এটার নভেলটি বা এটার বিশেষত্ব হচ্ছে এরকম, এর ভিতরে অনেক বেশি পরিমাণ প্রসেসিং এলিমেন্ট, ইন্টারকানেক্টেড প্রসেসিং এলিমেন্ট থাকে, এবং অনেক বেশি যেটা আছে সেটার পরিমাণ আমরা বলেছি যে হিউম্যান ব্রেইনের ভিতরে 1 বিলিয়ন প্রসেসিং এলিমেন্ট আছে। আমরা যেটা দেখছি যে আমরা ডিসিশন ট্রি তৈরি করার সময় দেখেছি যে কিছু ডাটা দিয়ে আগে ডিসিশন ট্রিটাকে তৈরি করতে হয়, তাই না? জি স্যার। জি স্যার। ওই ফেজটাকে আমরা কি বলেছিলাম ডিসিশন ট্রির ক্ষেত্রে? ইন্ডাকশন ফেজ, তাই না? জি স্যার। আরেকটা ফেজকে বলেছিলাম যেটা টেস্টিং ফেজ, ওটাকে কি বলেছিলাম? ডিডাকশন। ডিডাকশন ফেজ। একটা হচ্ছে ইন্ডাকশন, একটা হচ্ছে ডিডাকশন। ডিডাকশন। হ্যাঁ, ইন্ডাকশন ফেজ যেটা, এটার আরেকটা নাম আছে, এটাকে বলছি আমরা লার্নিং অথবা ট্রেনিং ফেজ। আরেকটা হচ্ছে লার্নিং অথবা ট্রেনিং ফেজ। নিউরাল নেটওয়ার্কের ভিতরে একই রকম দুইটা ফেজ আছে। একটা ফেজ আছে লার্নিং অথবা ট্রেনিং ফেজ, যেই ফেজে নিউরাল নেটওয়ার্কটাকে আসলে তৈরি করা হবে, কনস্ট্রাক্ট করা হবে। আরেকটা হচ্ছে টেস্টিং ফেজ, যেই ফেজে নিউরাল নেটওয়ার্কটাকে টেস্ট করতে হবে। তো এইখানে আমরা একটা ছোট পার্থক্য দিয়েছি
যে নিউরাল নেটওয়ার্কের সাথে তোমার কি বলে ডিজিটাল কম্পিউটারের কি পার্থক্য আছে? তো ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে আমরা ডিডাকটিভ রিজনিং ব্যবহার করি, নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ইনডাকটিভ রিজনিং ব্যবহার করি। ইনডাকটিভ রিজনিং এর মধ্যে বলছে যে আমাদের ইনপুট এবং আউটপুট দেওয়া আছে, এইটা থেকে আমরা কি বলেছিলাম লার্নিং প্রসেসের মানে কি? একজন বলো দেখি। কে বলতে পারবে? লার্নিং প্রসেসের মাধ্যমে হচ্ছে এই যে মানে ইয়েগুলো আন্ডারস্ট্যান্ডিং করা হয়, যে অ্যাট্রিবিউটের বিহেভিয়ার বা অ্যাট্রিবিউটের ভ্যালু, এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং করা হয়। আমরা মনে হয় একটু অন্যভাবে এটাকে বলেছিলাম যে লার্নিং প্রসেস মানে হচ্ছে ইনপুটের সাথে আউটপুটের ফাংশনাল রিলেশনশিপটা কি সেটা বের করা হচ্ছে লার্নিং। যেমন আমরা বলছি যে সিজিপি এর সাথে গুড এবং ব্যাড স্টুডেন্টের একটা সম্পর্ক আছে, আছে না? জি স্যার। তার মানে গুড এবং ব্যাড স্টুডেন্ট কি, এটা আমার ক্লাস লেভেল না? জি স্যার। আর সিজিপি এটা কি অ্যাট্রিবিউট না? জি স্যার। অ্যাট্রিবিউট গুলি হচ্ছে আমার ইনপুট আর ক্লাস লেভেলটা হচ্ছে আউটপুট। অ্যাট্রিবিউট গুলি হচ্ছে ইনপুট আর ক্লাস লেভেলটা হচ্ছে আউটপুট। লার্নিং প্রসেসের মানে হচ্ছে, আসলে লার্নিং এর মানে হচ্ছে এই ইনপুটের সাথে আউটপুটের যে ফাংশনাল রিলেশনশিপটা আছে, এই রিলেশনশিপটা আসলে লার্নিং এর মাধ্যমে একটা লার্নার অথবা একটা ক্লাসিফায়ার এই ফাংশনাল রিলেশনশিপটাকে খুঁজে বের করার চেষ্টা করে। কথা বোঝা গেছে? জি স্যার। এই ফাংশনাল রিলেশনশিপটা খুঁজে বের করার নামই হচ্ছে লার্নিং। আর টেস্টিং ফেজে যে আমরা যেটা করি, এই ফাংশনাল রিলেশনশিপটা বের করে আমরা আসলে আননোন কোয়েরির অ্যান্সার জেনারেট করি। তোমরা আমি একটু হচ্ছে আর কি, মানে একটু বিব্রত বোধ করছি 1 নাম্বার, আর 2 নাম্বার একটু মানে আমার কাছে একটু খারাপ লাগছে যে তোমরা এই জিনিসগুলি আসলে ডিউ ডিলিজেন্স দিয়ে দেখছো না। হ্যাঁ, তোমরা মানে একদম বুঝতে পারো না, এই কথাটা আমার কাছে মানে খুব একটা গ্রহণযোগ্য না। কিন্তু রেদার আমার কাছে যেটা মনে হয় যে তোমরা আসলে এটাকে খুব কেয়ারফুল এই জিনিসগুলিকে দেখছো না বা চিন্তা করছো না। চিন্তা না করলে কিন্তু এটা এই সাবজেক্ট বুঝতে পারবা না। আমি বারবারই তোমাদেরকে বলছি এই কথা, কিন্তু তোমরা এই জায়গাতে একটু জায়গা আছে যে জায়গাটা তোমরা করছো না। দেখো তোমাদের আমি আবার এই স্লাইডে নিয়ে যাই। আমি যদি বারবার পিছনের দিকে যেতে হয় তাহলে তো আমি সামনের দিকে পড়াতে পারবো না। এই ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার। এইখানে দেখো ক্লাস লেভেলগুলি দেওয়া আছে, তাই না? জি স্যার। এইখানে ক্লাস লেভেলগুলি দেওয়া আছে? না স্যার। না স্যার। তাহলে এই যে আমি যে ট্রি তৈরি করলাম, এই ডাটা দিয়ে ট্রি তৈরি করলাম, মানে কিন্তু আমি একটা ফাংশনাল রিলেশনশিপ বিল্ড করলাম। দেখো আমি তোমাদেরকে দেখাই। এইখানে তুমি কি বলবা, এইটাকে এরকম একটা রোলের ভিতরে লেখা যায় না? দেখো তো, ইফ MRST marital status equal to married, then
10 class level no. ক্লাস লেভেল ইকুয়াল টু কি? No. তো এটা একটা রিলেশনশিপ না, একটা শর্ত না, একটা রোল না এটা? জি স্যার। জি স্যার। ডিসিশন ট্রিটা তো একটা রোল আসলে। ডিসিশন ট্রি মানে হচ্ছে এটা একটা রোল। ডিসিশন ট্রি মানে কিন্তু একটা রোল, এটা কি দেখছো? if marital status সমান equal to married, then class level equal to no. এই যে দেখো যেই ডাটাগুলি দেওয়া ছিল, এই ডাটাগুলি দিয়া কিন্তু একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। যদিও তুমি দেখতেছো এটা একটা গ্রাফ তৈরি হয়েছে, আসলে তো গ্রাফটার পিছনে একটা রিলেশনশিপ আছে, আছে না? জি স্যার। জি স্যার। সবাই কি একমত? জি স্যার। এই জন্য আমরা বলছি যে আমরা লার্নিং ফেজে আমরা দেখো এই অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের কি সম্পর্ক, এই জিনিসটা আমরা বিল্ড করি হচ্ছে লার্নিং ফেজে। এইবার আসো দেখো টেস্টিং ফেজে যে কি করছি আমরা, দেখো এই যে টেস্টিং ফেজে যে কিন্তু দেখো এখানে কি ক্লাস লেভেলটা দেওয়া আছে, এখানে সবাই দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার, দেয়া দেওয়া নাই। নাই ক্লাস লেভেল। দেওয়া নাই। সে কিন্তু এই যে রিলেশনশিপটা এখানে বিল্ড হওয়া আছে না, রিলেশনশিপটা এখানে আছে না, এই জি স্যার। আছে না? জি স্যার আছে। সে কিন্তু এই রিলেশনশিপটাকে ব্যবহার করে এখন কিন্তু সে ক্লাস লেভেলটাকে অ্যাসাইন করবে। এই ট্রি কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। এটার জন্য ট্রিটা পরিবর্তন হবে? না স্যার। পরিবর্তন হবে না। যেমন ধরো প্রথমে আছে রিফান্ড সমান নো, তাহলে সে কোন জায়গায় যাবে, এইখানে যাবে নাকি এইখানে যাবে? ডান দিকে যাবে, নো দিকে। জি স্যার, মেরিটাল স্ট্যাটাসে। মেরিটাল স্ট্যাটাসে গেছে। আচ্ছা, এরপরে মেরিটাল স্ট্যাটাস আছে কি ম্যারিড, তাহলে কোন দিকে যাবে, ডান দিকে যাবে না? জি স্যার। জি স্যার। নয়ে যাবে। নো যাবে। তার মানে কি এখন কিন্তু তুমি ক্লাস লেভেল পেয়ে গেলে, যে লিফট নোটে চলে আসছো, আর কোথাও যাইতে পারবা এখান থেকে? না। না স্যার। তাহলে কিন্তু এখন তুমি অ্যানসারটা পেয়ে গেলে, তোমার 80 কে যেটা এটা ব্যবহারই করতে হয় নাই। কি বলেছি কথা বোঝা গেছে? জি স্যার স্যার। লিফ নোডে চলে গেলে মানে ডান ডান। শেষ নাকি স্যার? হ্যাঁ। তাহলে আমি তোমাদেরকে একটা বিনীত অনুরোধ করছি যে কেন তোমরা এই লেকচারগুলিতে, তোমাদের কাছে আমি অডিওগুলিতে, তুমি ভিডিও অডিও সব আপলোড করে দিচ্ছি, তোমাদেরকে আজকে জিজ্ঞেস করলাম লার্নিং মানে কি, আর বলতে পারলা না, তাহলে তো হলো না। তাইলে একটা কোর্স করে গেলা, এত রিচ ম্যাটেরিয়াল এখানে আলোচনা করা হচ্ছে, হ্যাঁ, এবং খুব আস্তে আস্তে করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তুমি চেষ্টা না করলে হবে? হবে না। কারণ এই কথাগুলি তো প্রচলিত কথা না, এগুলো কমন কমন আইটেম না। বুঝতে পারছো? এইগুলি কিন্তু কোনোটাই কমন আইটেম না। আচ্ছা, আমরা তাহলে একটু নিউরাল নেটওয়ার্কের এখানে যাই। স্যার আমি একটা দেখেছিলাম কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, তো ওইটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে তোমার, আমরা বলি ডিপ নিউরাল নেটওয়ার্ক আর কি, ওইটা আমাদের টপিকের ভিতরে, আলোচনার ভিতরে থাকবে আর কি। হ্যাঁ, ডিপ নিউরাল নেটওয়ার্ক এটা। এই যে আমি তোমাদেরকে দেখাতে পারি যে আমার অলরেডি তো, আমি তো আসলে পুরো সেমিস্টারের তোমার ডকুমেন্টই আসলে তৈরি করে রেখেছি, ফুল সেমিস্টারের। আমি তোমাদেরকে ইয়ে করি, তাহলে তুমি দেখতে পারবা। এখন তোমাদেরকে আমি স্লাইড শেয়ার করি। এইখানে তুমি যদি দেখি, তোমরা কি দেখতে পাচ্ছ আমার ইয়ে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। এই যে দেখো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। জি স্যার। এখন তোমরা তো নিজেরা পড়ো না, আমাকে তোমাদেরকে পড়াইতে অনেক সময় লাগছে, তো তখন তো আমি ইম্পর্টেন্ট জিনিসগুলি আসলে বাদ পড়ে যাবে। এখন এটা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি। সব জায়গাতে তোমার কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে, ডিপ লার্নিং মানে ডিপ, আরেকটা নাম হচ্ছে, মানে আরেকটা নাম হচ্ছে ডিপ লার্নিং আর কি, ডিপ নিউরাল নেটওয়ার্ক। তোমরা একটু পড়লে তাহলে তো এই জিনিসগুলো একটু জানলে তোমাদের মানে পরবর্তী সময় যখন তোমরা কাজ করতে যাবা,
তখন সুবিধা হবে, তুমি অন্যদের কাছ থেকে একটু আপার হ্যান্ডে থাকতে পারবা। আচ্ছা, তো ডিজিটাল কম্পিউটার যেটা, এটা একটা সেন্ট্রালাইজ সিস্টেম, আর এইটাকে আমরা বলছি যে এটা একটা কালেকটিভ সিস্টেম। ডিজিটাল কম্পিউটারে বেসিক্যালি এটা সিনক্রোনাস সিস্টেম, আর এটাকে বলছি অ্যাসিনক্রোনাস। আর এইটা হচ্ছে সিরিয়াল, এটা হচ্ছে প্যারালাল। এখানে মেমোরিটা হচ্ছে প্যাকেটেড, আর এখানে মেমোরিটাকে বলতেছি আমরা ডিস্ট্রিবিউটেড। এখানে বলতেছি লোকেশন অ্যাড্রেসেবল, এখানে বলতেছি কন্টেন্ট অ্যাড্রেসেবল। এই প্রত্যেকটা জায়গাতে আসলে মানে এক একটা করে আলোচনার সুযোগ আছে। তা আমরা একটু একটু অল্প অল্প আলোচনা করি, তাহলে আমরা কিছু কিছু জিনিস হয়তো এই ক্লাস থেকে আমরা বুঝতে পারবো। কালেকটিভ বলতে আমরা যেটা মিন করছি, আসলে দেখো কালেকটিভ বলতে যেটা মিন করছি, যেমন ধরো আমাদের 2 টনের একটা বক্স আমাদের গ্রিন ইউনিভার্সিটির নিচতলায় আছে। তো এই বক্সটাকে 2 টনের এই বক্সটাকে আমরা আমাদের 5 তলাতে ডিপার্টমেন্টে নিতে চাই। এইটার দুইটা পদ্ধতি হতে পারে, যেহেতু একজনের পক্ষে 2 টন বহন করা সম্ভব না, সেহেতু এটা হতে পারে যে এই বক্সটাকে কেটে কেটে ছোট ছোট টুকরা করা হইলো, টুকরা করে এরকম 10 জন বা 20 জন লোকের কাছে এক একটা টুকরা দেওয়া হইলো, এরা 5 তলায় নিয়ে গেল, তারপরে বক্সটাকে আবার জোড়া দিয়ে একত্রিত করা হলো, তাই না? জি স্যার। এইটার ভিতরে 2টা ডেঞ্জার আছে, 2টা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে বক্সটাকে তুমি 10 টুকরা যে করলা, প্রত্যেকটা টুকরার সাইজ কতটুকু হবে এটা চিন্তা করা। তুমি যে 10 জন লোকের কাছে 10টা টুকরা দিবা, প্রত্যেকের মানে লোড ক্যারিং ক্যাপাসিটি তো এক নাও হতে পারে, তাই না? জি স্যার, সেম নাও হতে পারে। আচ্ছা, তাহলে কি তুমি 10 টুকরা করার জন্য প্রত্যেকের লোড ক্যারিং ক্যাপাসিটি তোমার জানতে হবে না? জি স্যার। আচ্ছা, তারপরে এইটাকে টুকরা করার জন্য একটা খরচ হবে তো নাকি? জি স্যার। আবার 5 তলাতে যে এটাকে রিভিল্ড করতে, এইটাকে আবার জোড়া দিতে, কম্বাইন করতে আর একটা খরচ আছে না? জি স্যার। আচ্ছা, এইটার পরিবর্তে যদি আমরা 10 জন লোককে লাগিয়ে দেই, তাহলে 10 জন লোক কিন্তু ধরে নিয়ে চলে যেতে পারবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইখানে কিন্তু কাটা এবং জোড়া দেওয়ার কোনো সমস্যা নাই, আছে? না স্যার। আচ্ছা, কাটা এবং জোড়া দেওয়ার সমস্যা নাই, এবং কার কতটুকু ক্যাপাসিটি আছে এটা জানারও দরকার নাই, আছে? না স্যার। যখন 10 জন মিলে ক্যারি করতেছে, প্রত্যেকের ক্যাপাসিটি অনুযায়ী লোড নেয় না? জি স্যার। তো এইটা একটা হচ্ছে কালেকটিভ এফোর্ট, তাই না? জি স্যার, সবাই মিলে একসাথে। তাহলে এইটার এই সুবিধাগুলি আছে। শুধুমাত্র একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটা বলি আমরা, একটু লেখানো, ক্রেডিট অ্যাসাইনমেন্ট প্রবলেম। ক্রেডিট অ্যাসাইনমেন্ট প্রবলেম। ক্রেডিট অ্যাসাইনমেন্ট প্রবলেম হচ্ছে 10 তলাতে যাওয়ার পরে আমি যদি প্রত্যেককে পে করতে চাই, প্রত্যেককে যদি আমি কিছু মানে তার কাজের জন্য তাকে কিছু পারিশ্রমিক দিতে চাই, কিছু রেমুনারেশন দিতে চাই, কাকে কত দিব? এই যে 10 জন আছে, 10 জনের প্রত্যেকে কিন্তু সমান লোড ক্যারি করে নাই, এটা কি সত্য? জি স্যার। জি স্যার, সত্য।
যে বেশি লোড ক্যারি করছে তাকে বেশি দেওয়া উচিত না? জি স্যার, তাকে বেশি। এখন তুমি যদি 10 জনকে জিজ্ঞেস করো, সবাই বলবে যে আমি, যদিও আমাকে দেখতে আপনারা মানে ইয়া মনে করছেন, মানে দুর্বল মনে করছেন, আমি কিন্তু আসলে প্রচুর লোড নিছি এবং প্রচুর লোড আমি নিতে পারি। এখন এই কথা বললে তুমি তাকে কিভাবে না করবা? কারণ কাজটা অলরেডি ডান। তো এই জায়গাতে আমাদের শুধু কালেকটিভলি যখন কোনো কাজ করি, এই জায়গাতে এই ক্রেডিট অ্যাসাইনমেন্ট প্রবলেমটা আসলে অ্যারাইজ করে। তো নিউরাল নেটওয়ার্কের ভিতরেও আসলে আমরা যেহেতু বলছি যে সে কালেকটিভলি কাজ করে, সুতরাং তার ভিতরে শুধুমাত্র ক্রেডিট অ্যাসাইনমেন্ট প্রবলেমটা অ্যারাইজ করবে। আর 10 জন যদি একসাথে নিয়ে যাওয়া যায়, এটা প্যারালাল না নাকি সিরিয়াল? একসাথে নিলে স্যার প্যারালাল। এটা হচ্ছে প্যারালাল, সবাই তো একসাথে করছে, তাই তো? জি স্যার। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা আমরা বলছি যে ডিজিটাল কম্পিউটারের যে মেমোরিটা, এটা লোকেশন অ্যাড্রেসেবল। যেমন ধরো তুমি একটা ডাটা পড়তে চাও, মেমোরি থেকে রিড করতে চাও, তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে কি ইয়া করছো, ল্যাব করছো না? জি স্যার করেছি। এইখানে কি তোমরা এই মেমোরিতে রিড রাইট এগুলি কি করছো মেমোরিতে? নাকি শুধু লজিক গেট দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছো? এই লজিক গেট দিয়ে এক্সপেরিমেন্ট করা লজিক হয়েছে গেট দিয়ে এক্সপেরিমেন্ট করেছি। মানে মেমোরির কিছু করো নাই? না স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা আসলে মেমোরি তো আমাদের রিড মেমোরি পড়ে। আমি আসলে মেমোরি দিয়ে কোনো ল্যাব করেছো কিনা, পড়ানো না, ল্যাব করেছো কিনা সেটা আমি জানতে চাচ্ছিলাম। এনিওয়ে, তো আমরা আসলে নর্মালি আমরা লোকেশনের অ্যাড্রেস থেকে কোনো জিনিসকে আসলে রিকল করতে চাই। মেমোরি বলতে গেলে কিন্তু তার দুইটা ফাংশন আছে, এটা কি জানো তো? মেমোরি মানে হচ্ছে তার কোনো জিনিস স্টোর করার ক্যাপাবিলিটি আছে এবং তার থেকে রিকলও করতে পারতে হবে। মেমোরি মানে এই না যে শুধু স্টোর করলাম, তার থেকে রিকল করা যাবে না বা রিড করা যাবে না, এটা কিন্তু না। এই জন্য মেমোরির ভিতরে দুইটা অপারেশন আছে, একটা হচ্ছে রিড অপারেশন, একটা হচ্ছে রাইট অপারেশন। রাইট অপারেশনের মানে হচ্ছে মেমোরিতে কোনো জিনিস স্টোর করা, আর রিড অপারেশনের মানে হচ্ছে মেমোরি থেকে কোনো জিনিস আসলে রিকল করা। কথা ক্লিয়ার? তো এখন আমরা যখন মেমোরি থেকে কোনো জিনিস রিকল করি, তখন আমরা এইটাকে বলি এই মেমোরির লোকেশন থেকে, আমরা বলি যে মেমোরির লোকেশন থেকে এটা রিড করো। মেমোরির লোকেশন গুলি কিরকম অ্যাড্রেস হয়, এটাকে কে বলতে পারবে? একজন বলো দেখি। মেমোরির অ্যাড্রেস গুলি কিরকম হয়, এটা একটু বলো দেখি। কেউ বলতে পারবা?
মেমোরির অ্যাড্রেসগুলি কিভাবে লিখি আমরা? বাইনারি দিয়ে লিখি নাকি হেক্সাডেসিমেল দিয়ে লিখি? স্যার হেক্সাডেসিমাল দিয়ে। হেক্সাডেসিমালে লিখি স্যার। আচ্ছা ঠিক আছে, তাও কিছুটা বলতে পারলা, আমি হ্যাপি টু নয়। মেমোরির অ্যাড্রেসগুলি আমরা হেক্সাডেসিমেল দিয়ে লিখি। তো স্যার কম্পিউটার, আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার আপনার কথা কথা ভালোভাবে আটকে বোঝা, যাচ্ছে। আপনার কথা আটকে যাচ্ছে স্যার। কেন আটকে যাচ্ছে? আমি তো খুব স্পষ্টভাবেই বলছি। আমি কিন্তু তোমাদের কথা বুঝতে পারছি ক্লিয়ারলি। তোমাদের এখানে নয়েজ আছে, কিন্তু তোমাদের কথা আমি বুঝতে পারছি। আমার কথাও বুঝতে পারার কথা, যদি নেটওয়ার্কে কোনো সমস্যা না থাকে। তো আমি যেটা বলছিলাম যে মেমোরি থেকে আমরা যখন কোনো কিছু রিড করতে চাই, তখন আমরা বলি যে এই অ্যাড্রেস থেকে আমি রিড করতে চাই। যেমন ধরো আমি লাইব্রেরি থেকে একটা বই নিতে চাই। লাইব্রেরিতে ধরো, লাইব্রেরির ভিতরে যে শেলফ আছে, শেলফের ভিতরে সবগুলি বই আছে। তা আমি হয়তো বললাম যে এই শেলফের ভিতরে এই নাম্বারের বইটা নিয়ে আসো, এত নাম্বার শেলফের এত নাম্বার বই। তো এইটা হচ্ছে অ্যাড্রেস আসলে। কিন্তু নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে এই মেমোরি থেকে রিড করা এবং রাইট মেমোরি থেকে রিড করা, এটা হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল। তা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে যদি দেখাই, তোমাদের সামনে আমি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের একটা ছবি দেখালাম। তো এই ছবিটা তুমি দেখছো কিনা, এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করো? এই ছবির কন্টেন্ট দেখে নাকি ছবির অ্যাড্রেস দেখে? কন্টেন্ট দেখে। কন্টেন্ট দেখে, রাইট। তুমি মিলানোর চেষ্টা করো যে তুমি এই পর্যন্ত যেই যেই ছবিগুলি দেখেছো, এই ছবির সাথে আমি যেই ছবিটা দেখালাম কোন ছবিটা ম্যাচ করে, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে হিউম্যান এবং অল লিভিং অর্গানিজমস যেটা আছে, এরা আসলে এদের মেমোরিটা হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল। এরা কন্টেন্ট দেখে আসলে লোকেট করার অথবা রিকল করার চেষ্টা করে। ফোর্থ নাম্বার যে প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা বলতেছি যে ডিজিটাল কম্পিউটারটা হচ্ছে নট ফল্ট টলারেন্ট, আর নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে আমাদের ফল্ট টলারেন্ট। তো ফল্ট টলারেন্ট বলতে আমরা যেটা মিন করছি আসলে বেসিক্যালি, যেমন ধরো আমাদের একটা কম্পিউটারের ভিতরে অনেকগুলি চিপ থাকে না? মেমোরির জন্য একটা কার্ড থাকে, এই কার্ডের ভিতরে অনেকগুলি চিপ থাকে, সিপিইউর একটা কার্ড থাকে, তার ভিতরে অনেক চিপ থাকে, এরকম বিভিন্ন চিপ তো থাকে, তাই তো? জি স্যার। এগুলি তো দেখছো, তাই দেখো নাই? কম্পিউটার খুলে দেখছো, দেখো নাই কে কে আছো? কেউ আর? সবাই দেখছো? দেখেছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন মনে করো একটা খুব দামি সার্ভার আছে, জাস্ট একটা কার্ড একটু হালকা ভাবে লাগানো আছে, ওই সার্ভারটা কাজ করবে? একটা পাওয়ারের লাইন লুজ করা আছে, একটা ছোট্ট জায়গা থেকে কানেকশনটা একটু খোলা আছে, এই সার্ভার কি কাজ করবে? না স্যার, করবে না। না স্যার, কাজ করবে না। কাজ করবে না। আচ্ছা, এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। আমাদের হাতের ভিতরে কয়টা আঙ্গুল? 5টা। হাতে কয়টা আঙ্গুল? 5টা না? জি স্যার। আচ্ছা, জি স্যার, 5টা। ধরো কারো একটা আঙ্গুল ড্যামেজ হয়ে গেছে, সে কি ওই হাত দিয়ে কাজ করতে পারবে না? জি স্যার, পারবো। পারবে স্যার। কিন্তু আগের থেকে হয়তো পারফরমেন্সটা একটু খারাপ হবে, তাই না? জি স্যার। কিন্তু সে কাজ করতে পারবে। সবাই তো একমত?
জি স্যার। তো এইটাকে আমরা বলছি আসলে ফল্ট টলারেন্ট। শুধু তাই না, তোমাদেরকে একটা ম্যাজিক্যাল ইনফরমেশন দেই। কারো যদি কোনো কারণে ধরো একটা আঙ্গুল ড্যামেজ হয় বা কোনো কারণে একটা আঙ্গুলে প্রবলেম হয়, সে যদি ওই আঙ্গুলটা ব্যবহার করতে না পারে, পরবর্তী সময় সে কিন্তু বাকি 4 আঙ্গুল দিয়ে আস্তে আস্তে 5 আঙ্গুলের মতোই কাজ করা শিখে যায়। এরকম দেখছো না? দেখেছি। তো এইটা কিন্তু হিউম্যানের কিন্তু এই অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি আছে। কম্পিউটারের কি এটা আছে যে একটা পার্টস নষ্ট না হয়ে স্যার। গেল? তো এইটাকে আমরা বলছি যে ডিজিটাল কম্পিউটার হচ্ছে নন ফল্ট টলারেন্ট, আর এটা হচ্ছে ফল্ট টলারেন্ট। এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দেই, একটু প্রাসঙ্গিক, আমাদের এই নিউরাল নেটওয়ার্কের সাথে প্রাসঙ্গিক। আমি যেটা বলছিলাম যে একটা হিউম্যান ব্রেইনের ভিতরে 1 বিলিয়ন প্রসেসর থাকে, ঠিক আছে? এই 1 বিলিয়ন প্রসেসরের প্রত্যেকটা প্রসেসর আসলে বা গ্রুপ অফ প্রসেসর নির্দিষ্ট কাজ করে। 1 বিলিয়ন প্রসেসরের ভিতরে কোনো কারণে যদি কিছু নিউরন নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ আর সেই কাজগুলি করতে পারে না। তোমরা স্ট্রোক করছে এরকম রোগী কি দেখছো? জি স্যার, দেখছি। তো স্ট্রোকটা কিন্তু, স্ট্রোকের সাথে কিন্তু ব্রেইনের সম্পর্ক আছে। স্ট্রোক করলে ব্রেইনের সেলগুলি নষ্ট হয়। তো সেই অবস্থায় তোমরা ডেফিনেটলি, মানে সবার যদি না হয়, কারো কারো এরকম দেখার অভিজ্ঞতা আছে যে স্ট্রোক করার পরে কারো মুখের কথা জড়িয়ে যাচ্ছে, কথাটা স্পষ্ট না। সে হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু কথাটা আগের মতো বলতে পারে না। কারো কারো ক্ষেত্রে এরকম হয় যে সে বাম হাতটা নাড়তে পারছে না। কারো কারো ক্ষেত্রে এমন হয় যে বাম পাটা নাড়তে পারছে না। এটার কারণ হচ্ছে আসলে তার ব্রেইনের যে সেল আছে, এই যে 1 বিলিয়ন যে নিউরন আছে, এই নিউরন সেলের কিছু কিছু নিউরন আসলে ড্যামেজ হয়েছে। ওই ড্যামেজ নিউরনগুলি আসলে বাম হাতকে মুভমেন্টের জন্য ব্যবহার করত। সুতরাং যেহেতু ওই সেলগুলি নষ্ট হয়ে গেছে, এই জন্য এখন সে আর বাম হাত নাড়াতে পারে না। তো আনফরচুনেটলি এই 1 বিলিয়ন নিউরনের ভিতরে কোন নিউরনগুলি বাম হাতের জন্য ব্যবহার হয়, কোন নিউরনগুলি ডান হাতের জন্য ব্যবহার হয়, কোন নিউরনগুলি পায়ের জন্য ব্যবহার হয়, কোন নিউরনগুলি চোখের জন্য ব্যবহার হয়, কোন নিউরনগুলি মুখের কথা বলার জন্য ব্যবহার হয়, এটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারে নাই। কারণ এই সংখ্যাটা হচ্ছে 1 বিলিয়ন এবং হিউজ পরিমাণে এদের ভিতরে ইন্টারেকশন আছে। এবং একটু আগে আমরা বললাম যে সে কালেকটিভলি কাজ করে, একা একা কাজ করে না, তার কালেকটিভনেসলি সে কাজ করে। তো 1 বিলিয়ন প্রসেসিং এলিমেন্টের ভিতরে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাজ জানাটা, এটা আসলে এখন পর্যন্ত সায়েন্টিস্টদের পক্ষে এইটা আসলে জানা সম্ভব হয়নি। এই কারণে তোমরা দেখবা যে স্ট্রোকের রোগী যারা থাকে তাদের বেশ দীর্ঘ সময় লাগে তাদের রিকভার করতে। এবং তুমি আরেকটা জিনিস দেখবা, স্ট্রোকের রোগীদেরকে নির্দিষ্ট কিছু মেডিসিন দেয়। এইটার আসলে এমন কোনো ম্যাজিক্যাল কোনো মেডিসিন নাই যে এটা খাওয়াইলে সাথে সাথে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। মোস্টলি এটা মানে নেচার প্রদত্ত অটোমেটিক কিউরেবল সিস্টেমের ভিতরে ফেলে রাখে। কিছু নির্দিষ্ট পরিমাণে মেডিসিন দেয়, আর বাকিটা বলে যে আপনি একটু হাত পা নাড়াচাড়া করবেন, একটু ব্যায়াম করবেন, এইভাবে আস্তে আস্তে রিকভার করবে। তোমরা কি এগুলি শুনেছো বা মানে এটা সম্বন্ধে কি তোমাদের কি, তোমরা তো কিছু কারো কারো এক্সপেরিয়েন্স থাকার কথা, কেউ জি দেখছো? স্যার, জি স্যার, দেখছি। জি স্যার, দেখেছি। এইটার কারণ কিন্তু এই নিউরন। এটার কারণ হচ্ছে এই নিউরন, যে স্ট্রোকের কারণে কিছু নিউরন আসলে ড্যামেজ হয়ে গেছে, ব্রেনের ভিতরে কিছু ব্লাড ক্লট হয়ে গেছে, ব্লাড জমাট হয়ে গেছে, রক্ত জমাট হয়ে গেছে। এবং তোমাদেরকে আরো বলি, মেডিকেল সায়েন্সের ভিতরে সবচেয়ে ডার্ক জায়গা হচ্ছে ব্রেইনের চিকিৎসা।
এই যেহেতু হিউম্যান ব্রেইনের ভিতরে 1 বিলিয়ন প্রসেসিং এলিমেন্ট আছে, এই জায়গাতে আসলে এই যারা সার্জন আছে ওনারা খুব বিয়ার নেসেসিটি না হইলে এই ব্রেনের এই জায়গায় পুরা পৃথিবীতেই কেউ টাচ করে না, শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবীতেই কেউ এই ব্রেনের সেলগুলির উপরে কোনো রকমের অপারেটিভ কিছু করা সাহস করে না। যদি দেখে যে না এই রোগীটার আর কোনো সম্ভাবনা নাই, তো লাস্ট ট্রাই হিসাবে এটা একটু করে দেখি, তখন শুধুমাত্র যায়। যত ব্রেইনের অপারেশন হয়, মোস্ট অফ দ্য ব্রেইনের অপারেশন হয় ব্রেনের আপার সারফেসে, যে যার থেকে আসলে ব্রেনের কোর পার্টটা অনেকটা দূরে। কারণ কোর পার্টের ভিতরে কেউ হাত দিতে চায় না, কারণ যেহেতু এটা সম্পর্কে মানে মানে প্রপার জ্ঞান আসলে কারো কাছে এখন পর্যন্ত নাই। তো আমি মোটামুটি এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলি তোমাদের কাছে শেয়ার করার দরকার ছিল। তো অনেকেই ক্লাসে আসে না, তো অনেক জিনিসও জানতেও পারবে না। তো আমি সবাইকে এই জন্য অনুরোধ করি যে ক্লাসগুলিকে আসলে রেগুলারলি করা। তো কেন আমরা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করব তার কিছু রিজনিং এখানে বলা আছে। আমরা বলতেছিলাম যে এটা অ্যাডাপটিভ লার্নিং, একটু আগে বলছিলাম একটা বাচ্চা যখন কথা বলা শিখে প্রথমে কি শুদ্ধভাবে সব কথা সে বলতে পারে? না স্যার। সে আস্তে আস্তে কিন্তু এটা শিখে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে আমরা 5 আঙ্গুল দিয়ে কাজ করি, কোনো কারণে যদি মানে আনফরচুনেটলি কারো কোনো আঙ্গুলে প্রবলেম হয়, ড্যামেজ হয়, তাহলে সে 4 আঙ্গুল দিয়ে কিন্তু আস্তে আস্তে 5 আঙ্গুলের সমান কাজ করে। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না যে একটা চিপ নষ্ট হয়ে গেছে, এই চিপটা ছাড়া কম্পিউটারটা চলবে এবং কম্পিউটারটা আস্তে আস্তে রিকভার করবে, এরকম অটোমেটিক কোনো সিস্টেম কম্পিউটারের ভিতরে নাই। তো এইটাকে বলছি আমরা অ্যাডাপটিভ লার্নিং। আর ফল্ট টলারেন্স যেটা, এটাও আমরা আলোচনা করছি। এখন হয়তো তোমরা বলতে পারো যে নিউরাল নেটওয়ার্ক দিয়ে কি করা যাবে আর কি করা যাবে না। ডেফিনেটলি সব ধরনের কাজ আমরা নিউরাল নেটওয়ার্ক দিয়ে করতে পারবো না। কেন পারবো না? সেটার জন্য আমরা বলছি যে এটা হচ্ছে একটা কম্পিউটিং প্যারাডাইম, তাই না? কি বলো? হ্যালো? জি স্যার। জি স্যার। তো কম্পিউটিং প্যারাডাইম মানে হচ্ছে কম্পিউটিং প্যারাডাইম মানে হচ্ছে যে সে কম্পিউটেশন রিলেটেড কাজকর্মগুলি করবে, তাই তো? জি স্যার। জি স্যার। কম্পিউটেশন রিলেটেড সব ধরনের কাজ আমি নিউরাল নেটওয়ার্ক দিয়ে করতে পারবো। ডিজিটাল কম্পিউটার দিয়ে যেই কাজগুলি করা সম্ভব, নিউরাল নেটওয়ার্ক দিয়ে একই কাজ করা সম্ভব। কম্পিউটেশন রিলেটেড সব ধরনের কাজ আমরা করা সম্ভব। আচ্ছা, তো নিউরাল নেটওয়ার্কটা ইন প্র্যাকটিস দুইটা জায়গাতে খুব ব্যবহার হয়। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে ফাংশন অ্যাপ্রক্সিমেশন। তো ক্লাসিফিকেশনটা সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, যেহেতু আমরা দুইটা ক্লাসিফায়ার সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা ছিল নেভ বায়াস ক্লাসিফায়ার, একটা ছিল ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। যেহেতু এই দুইটা আমরা আলোচনা করেছিলাম, তো সুতরাং আমরা ক্লাসিফায়ার সম্পর্কে আমরা জানি, কিন্তু ফাংশন অ্যাপ্রক্সিমেশনটা সম্পর্কে আমরা আলোচনা করি নাই। তো ফাংশন অ্যাপ্রক্সিমেশন হচ্ছে ক্লাসিফায়ার দিয়ে আমরা কি আউটপুট পাই, যে এইটা সে হচ্ছে গুড স্টুডেন্ট, সে হচ্ছে ব্যাড স্টুডেন্ট, এইটা হচ্ছে সুইট ফ্রুট, এইটা হচ্ছে সোর ফ্রুট, এইটা হচ্ছে গুড ফ্রুট, এইটা হচ্ছে ব্যাড ফ্রুট। এরকম ক্লাস লেভেল আমরা দিতে পারি, তাই নয় কি? জি স্যার। আমরা বলতে পারি, আমরা কি এটা বলতে পারবো নিউরাল দিয়ে তোমার ক্লাসিফায়ার দিয়ে যে এইটা হচ্ছে 3.5, এইটা হচ্ছে 8.9? এইটা কিন্তু ক্লাসিফায়ার দিয়ে আমরা বলতে পারবো না। ক্লাসিফায়ার দিয়ে একটা ক্যাটাগরিকে আমরা ইন্ডিকেট করতে পারবো, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আসলে এরকম জিনিসপত্র, এরকম স্পেসিফিক ভ্যালু আমরা জানতে চাই। যেমন ধরো তোমরা প্রতিদিন যখন
টেলিভিশনের খবর অথবা রেডিওর খবরে তুমি শোনো, তখন শেষের দিকে একটা তথ্য তোমাকে দেয় আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস, দেয় না? জি স্যার। তো আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের মধ্যে কিন্তু তোমার থাকে যে আগামীকালের টেম্পারেচার এত হতে পারে, এরকম থাকে না? জি স্যার। তো টেম্পারেচার কিরকম থাকতে পারে? আগামীকালের টেম্পারেচার 33 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, 34.5 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, বা 20.9 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, এরকম কিছু হতে পারে তো, তাই না? কি সবাই জি কি স্যার। একমত? তার মানে এইখানে আমরা একটা স্পেসিফিক ভ্যালু আসলে আউটপুট চাই, ক্যাটাগরি না, স্পেসিফিক ভ্যালু। তো এই জাতীয় কাজগুলি আসলে ফাংশন অ্যাপ্রক্সিমেশনের অন্তর্ভুক্ত। তো নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি দুইটা জায়গাতে আমরা স্পেশালি ব্যবহার করি, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে ফাংশন অ্যাপ্রক্সিমেশন। একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা ফাংশন অ্যাপ্রক্সিমেশন। আর নিউরাল নেটওয়ার্কটা আমাদের সিম্বল ম্যানিপুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা যায় না ডিরেক্টলি। কোনো একটা সিম্বলকে ম্যানিপুলেট করা, সিম্বল যেমন ধরো এইটা একটা ফুটবলের ছবি আছে, এইটা একটা ক্রিকেটের ব্যাটের ছবি আছে, এইটা একটা ম্যাঙ্গোর ছবি আছে, এই ছবিটাকে সরাসরি আসলে আগে করা যাইতো না, কিন্তু এখন আমাদের একটা টেকনোলজি আসছে যেরকম ডিপ লার্নিং, যেটা আমরা একটু আগে বললাম, একজন কে বলতেছিল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আসার কারণে এখন আমরা ইমেজ প্রসেসিং কে ডিরেক্টলি নিউরাল নেটওয়ার্ক দিয়ে করতে পারি। ভাই তোমরা একটু 2 মিনিট ওয়েট করো আর কি, হ্যাঁ আমি একটু 1-2 মিনিটের জন্য একটু লিভ নিচ্ছি, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে কোনো সময় আমাদের এরকম স্পেসিফিক একটা আউটপুট জানা দরকার হয় যে কালকে টেম্পারেচার এত হবে। তো এই জাতীয় কাজগুলিকে আমরা ফাংশন অ্যাপ্রক্সিমেশনের আওতায় বলছি। আর আগে আসলে আমরা ইমেজ প্রসেসিং এর কাজগুলিকে ডিরেক্টলি নিউরাল নেটওয়ার্ক দিয়ে করতে পারতাম না, ইমেজকে ডাটায় কনভার্সন করতে হতো, ডাটা থেকে তারপরে আসলে আমরা কাজ করতে পারতাম। তো এখন আমরা এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দিয়ে আমরা আসলে এই কাজগুলি করতে পারি, তবে তারপরেও কিছু কিছু জায়গাতে এখনো লিমিটেশনস আছে আর কি। তো এইখানে একটা বায়োলজিক্যাল একটা নিউরনের ছবি দেওয়া আছে, এটা কি সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। তো আমি যেটা বলছিলাম একটু আগে, আজকে যেটা বলছিলাম যে আমাদের একটা নিউরনের ভিতরে মানে হিউম্যান ব্রেইনের ভিতরে 1 বিলিয়ন নিউরন থাকে এবং এরা ইন্টার কানেক্টেড থাকে। তাহলে তো এই যে তোমাদের চিন্তা এরকম হওয়া উচিত যে আমাদের মাথার ভিতরে এরকম অসংখ্য জালের মতো তার ছড়িয়ে আছে, তাই না? ইন্টার কানেকশন থাকলে তো একটা কানেক্টিভিটি থাকতে হবে, তাই না? জি স্যার। এই কানেক্টিভিটি থাকা মানে কি অনেক তারের মতো জিনিসপত্র থাকা দরকার, তাই না?
জি স্যার। এটা কিন্তু তুমি দেখতে পারছো না, কিন্তু এখানে কানেক্টিভিটিটা দুই রকম কানেক্টিভিটি আছে। একটা কানেক্টিভিটি সে মেনটেন করে, এর ভিতরে একটা লিকুইড একটা মেটেরিয়াল আছে, লিকুইড একটা জিনিস আছে, এই লিকুইড দিয়ে সে কানেক্টিভিটিটা মেনটেন করে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা, তুমি একটা তার যদি মানে একটা ফ্লোরের ভিতরে পানি আছে এবং ওই ফ্লোরের ভিতরে তুমি একটা নেকেড তার ফেলে রাখলা, তাহলে কি হবে? পুরা ঘরের ভিতরে ইলেকট্রিসিটি ছড়িয়ে যাবে না ফ্লোরের ভিতরে? জি স্যার, যেখানে যেখানে পানি থাকবে সেখানে ছড়া যাবে। তার মানে কি এখানে ট্রান্সমিশনটা হচ্ছে কিসের মাধ্যমে? পানির মাধ্যমে স্যার। পানির মাধ্যমে। তার মানে আমি যেটা বললাম, বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে আসলে লিকুইডের মাধ্যমেও ইনফরমেশন ট্রান্সফার করা যায় বা কানেক্টিভিটি মেনটেন করা যায়। তো হিউম্যান ব্রেইনের ভিতরে আমরা যেটা বলছিলাম যে 1 বিলিয়ন নিউরন আছে, এই 1 বিলিয়ন নিউরন যে কানেক্টিভিটি মেনটেন করে, এই কানেক্টিভিটিটা আসলে কেমিক্যালি সে মেনটেন করে, কেমিক্যালের মধ্যে দিয়ে। তো এইখানে আমরা জাস্ট আমাদের জানার জন্য বলছি যে একটা হিউম্যান নিউরনের একটা ছবি এখানে দেখানো আছে, দেখো বিভিন্ন রকম নাম আছে, এগুলি বায়োলজিক্যাল নাম। একটাকে বলছি আমরা ডেনড্রিট, একটাকে বলছে নিউক্লিয়াস। এটা হচ্ছে কোন নিউরনটা আসলে বেসিক্যালি, এই যে ছোট্ট ব্ল্যাক একটা ইয়া দেখা যাচ্ছে না সার্কেলের মতো, জি স্যার। তারপরে এটাকে বলছি অ্যাক্সন, এটাকে বলছি টার্মিনাল বাটন। এই তো এই যে এখানে দেখো আমরা এই বায়োলজিক্যাল নিউরনটাকে কিভাবে এক্সপ্লেইন করছি, যেটা আমি অলরেডি বলছি যে হিউম্যান ব্রেইনের ভিতরে 10 বিলিয়ন ইন্টারকানেক্টেড নিউরন আছে, এবং এদেরকে আমরা বলছি যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সে কাজ করে, ইনফরমেশন সে প্রসেস করে, রিসিভ করে অথবা ট্রান্সমিট করে, যেটাই করে না কেন বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। কারণ এখানে কোনো ওয়্যার টয়ার কিছু নাই, তাহলে মানুষের মাথার ভিতরে অসংখ্য তার থাকতো, অসংখ্য, পুরা 10 বিলিয়ন নিউরনের ভিতরে অনেকগুলি যদি একটা একটা করে কানেক্টিভিটিও থাকতো, তাহলে মিনিমাম 10 বিলিয়ন কানেক্টিভিটি আছে, আসলে তার থেকে বেশি আছে। এইটাকে যখন আমরা, এই নিউরনটাকে যখন আমরা একটা কম্পিউটারে সিমুলেট করার জন্য, যেটা আর্টিফিশিয়াল নিউরন হিসেবে যখন বলছি, তখন সেটাকে আমরা এইরকম একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার। তো এইখানে আমাদের দেখো x1 x2 x3 xn পর্যন্ত এইগুলি হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে y। আর এইখানে এই যে w দেওয়া আছে না, w1 w2 w3 wn-1 w দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে w গুলি? জি স্যার, দেখা যাচ্ছে। তো এইটাকে বলতেছি আমরা কানেকশন ওয়েট। আর এই ভিতরে হচ্ছে আসলে প্রসেসিংটা হচ্ছে ভিতরে, এই যে এই জায়গাতে ভিতরে হচ্ছে প্রসেসিং এর ইয়েটা হচ্ছে ভিতরে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে স্যার ইনপুট দেখলাম ভিতরে প্রসেস হচ্ছে, তারপরে আউটপুট পাওয়া যাচ্ছে, ফাইন, এই ওয়েট গুলির কাজ কি? তা আমরা একটু আগে বলছিলাম যে যখন হাতের একটা আঙ্গুল নষ্ট হয়ে যায়, তখন বাকি 4টা আঙ্গুল দিয়ে 5টা আঙ্গুলের কাজ আমরা করি, তাই না? জি স্যার। তো 4 আঙ্গুল দিয়ে 5 আঙ্গুলের কাজ করা মানে কি 4 আঙ্গুলের আগের ফাংশনগুলির কিছু পরিবর্তন করতে হবে না? জি স্যার। পরিবর্তন করে কি আঙ্গুলটা কি বাড়ি টাড়ি দিয়ে পরিবর্তন করবো? তা তো না, তার ফাংশন পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্যই আসলে এই যে ওয়েট গুলি w1 w2 w3 যে ওয়েট গুলি আমরা বলছি, কানেকশন ওয়েট গুলি বলছি,
এই ওয়েট গুলি আসলে অনেকটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মতো তোমরা চিন্তা করতে পারো। তোমরা ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেখছো না? জি স্যার। এইটাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স কি কমানো বাড়ানো যায় না? জি স্যার। তো এই কানেকশন ওয়েট গুলি হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মতো। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইখানে যদি তোমরা দেখো z সমান কি x1 w1 wi xi মানে কি w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3 এরকম না? জি স্যার। জি স্যার। এটা মানে হচ্ছে w1 x1 প্লাস w2 x2 এরকম হবে না? জি স্যার, এন পর্যন্ত যাবে। n পর্যন্ত যাবে wn xn। ওকে, এখন দেখো এইটাকে আমরা z বলতেছি তাই না? জি স্যার। তো এই ইনপুট গুলো কি আমরা ওয়েটেড সাম বলতে পারি না? জেডটাকে ওয়েটেড সাম বলতে পারি না? জেডটাকে ওয়েটেড সাম অফ দ্য অল ইনপুটস। জি স্যার। আচ্ছা, এখন আমাদের আউটপুটটা কি এই সিস্টেমের? ওয়াই। ওয়াই স্যার। ওয়াই সমান কি হচ্ছে এইচ জেড, এই জেড। তাই তো? জি স্যার। এখন দেখো যদি আমাদের এরকম হইতো ওয়াই সমান হচ্ছে এইচ জেড, তাই নয় কি? জি স্যার। এইচ এর একটা ডেফিনেশন আছে, এইচ হচ্ছে একটা ফাংশন, তাই তো? জি স্যার, সামেশন ফাংশনটাই তো। এইচটা হচ্ছে একটা ফাংশন, তাহলে এই ফাংশনের উপরে কিন্তু নির্ভর করবে ওয়াই এর মানটা কত হবে। আচ্ছা, এইখানে দেখো তো নিচের একটা ছোট্ট ছবি দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের যদি এক্স অক্ষ বরাবর জেড হয় আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই হয়, তাহলে কি এই চিত্রটা থেকে আমরা ওয়াই এর মান বের করতে পারবো না? বের করতে পারবো? স্যার এটা একটু বুঝিনি, আবার একটু বলবেন? ধরো আমি একটা ধরো আমরা বললাম ওয়াই সমান 3x প্লাস 5, এটার মানে হচ্ছে ফাংশন অফ এক্স। এটা কি বুঝছো? জি স্যার, একটা ফাংশন। জি স্যার। আচ্ছা, এখন মনে করো আমাদের জেড সমান আছে, মনে করো আমি ধরছি জেড সমান আছে মনে করো আমার w1 x1 এরকম করতে করতে প্লাস wn xn, এইটাই তো ছিল। জি স্যার। এখন যদি আমি লিখি y সমান f of z,
এটার মানে এটা সমান কত হবে বলো দেখি? এটা আমি ধরো ছোট হাতের ওয়াই দিলাম, অসুবিধা নেই, একই একই ওয়াই। এটা সমান কত হবে কে বলতে পারবে? এটা সমান এই জিনিস হবে না 3 স্যার এটা সমান সমান, জি স্যার 3x এর জায়গায় ওই z এর ভ্যালুটা হবে। এইটা হবে না? জি স্যার। আচ্ছা, আমরা কি এইটা এইটা থেকে এইটা বলতে পারি না যে আমরা এই y কে ফাংশনের ভিতর দিয়ে পাস করার কারণে, সরি z কে ফাংশনের ভিতরে দিয়ে পাস করার কারণে z এর ভ্যালুটা আমরা বাড়াইতে কমাইতে পারবো, বা z টাকে আমরা কন্ট্রোল করতে পারবো? জি স্যার, জি স্যার। ওকে, এইখানে আসলে একই জিনিস করা হয়েছে। আমি যদি এই স্লাইডটাকে ইয়ে করে দিই, এইখানে কিন্তু একই জিনিস করা হয়েছে। দেখো আমাদের ওয়াইটাকে একটা ফাংশনের ভিতর দিয়ে পাস করতেছি, এই ফাংশনটা হচ্ছে এইরকম, এক্স এক্সিস বরাবর হচ্ছে আমাদের জেড, আর ওয়াই এক্সিস বরাবর তো আমাদের ওয়াই আছেই। এখানে জেড এর মান দেখো 0 থেকে একটু বেশি হলে এই পয়েন্টটা 0 0 না? জি জি স্যার। তো এই 0 থেকে একটু বেশি হলে কি হচ্ছে, ওয়াই এর মান কত হবে? এই যে এই 1 হবে না? আমি ধরলাম এই যে এই ভ্যালুটা 1। জেড এর মান, জি স্যার। জেড এর মান বাড়লে কি আর ওয়াই এর মান বাড়বে? তাহলে কি আমরা এই ফাংশনের ভিতর দিয়ে পাস করে আমরা জেড এর ভ্যালুটাকে কন্ট্রোল করতেছি না? জি স্যার। এই ফাংশনটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। নিউরাল নেটওয়ার্কের পার্সপেক্টিভে এই ফাংশনটাকে বলছি আমরা অ্যাক্টিভেশন ফাংশন। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, আমরা আজকের লেকচারটাকে একটু খুব ভালোভাবে, প্রতিদিনের লেকচারই ভালোভাবে শুনবো, আজকের লেকচারটা আমরা ভালোভাবে শুনবো। আচ্ছা, আমার কাছে ইয়াটা কে পাঠাবে, এই অ্যাটেন্ডেন্সটা একজন বলো দেখি কে পাঠাবে? স্যার জামিল পাঠাবে স্যার। সাদিক পাঠাবে, সাদিক। স্যার আমি ওটা নোট করে রাখছি, আমি আপনাকে একটু পরে পাঠিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।